রোহিঙ্গা বাংলাদেশের এখন সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই রোহিঙ্গা জাতি। 2018 সালে মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা এখন প্রায় দ্বিগুণ হয়ে পড়েছে। বাংলাদেশে আসার পর তারা এখন কেমন আছে, কিভাবে জীবনযাপন করছে, শিক্ষা, খাদ্য, বস্ত্র আরো অন্যান্য মৌলিক অধিকারগুলা কিভাবে তাদের নিশ্চিত হচ্ছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সেই সকল তথ্যই তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে কিংবা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ঢাকা বাংলাদেশের 64তম এবং শেষ জেলা কক্সবাজারে আসি আমি 2-3 দিন আগে। কক্সবাজারে এসে কর্মসূত্রে কক্সবাজারে থাকা আমি আমার কাকার এই বাসাতে উঠি। আর আজকে কক্সবাজারের এই কাকার বাসা থেকেই আমি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাব। বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আমি মেইন রোডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সূর্যের তাপ ছিল মাত্রাতিরিক্ত। কক্সবাজার কলাতলি মেইন রোডে এসে আমি একটি অটোর জন্য অপেক্ষা করতে লাগলাম। অটো পেতে আমাকে বেশি ভোগান্তি পোহাতে হলো না। কলাতলি মেইন রোড থেকে আমাকে প্রথমেই চলে যেতে হবে কক্সবাজারের লিংক রোডে। লিংক রোডে আসার পর আমি উখিয়ার রাস্তা ধরে পায়ে হাঁটতে লাগলাম। লিংক রোড থেকে অনেকক্ষণ পায়ে হাঁটার পরেও আমি উখিয়া কিংবা সামনের কোনো গাড়ি পেলাম না। আর লিংক রোড থেকে উখিয়ার দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার, টেকনাফের দূরত্ব 81 কিলোমিটার। একটু সামনে নিয়ে যাবেন, সামনে নিয়ে যাবেন একটু। ভাই আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি। জি, আমি 64 নম্বর জেলা কক্সবাজারে আছি। জি তাওহিদ, কতদূর পর্যন্ত যাবেন? কোটবাজার নিয়ে যাবেন একটু। শুক্রিয়া ভাই। অনেকক্ষণ ধরে পায়ে হেঁটে সামনে এগিয়ে যাওয়ার পর অবশেষে আমি একটি বাইক পেলাম। মজার বিষয় ছিল সেই বাইকওয়ালা ভাই আমার অডিয়েন্স, উনি অনেক আগে থেকে আমার ভিডিও দেখে। সেজন্য শাহাদাত ভাইয়ের সাথে গল্প করতে করতে খুব কমফোর্টেবলের সাথেই এই যাত্রাটা করছিলাম। দীর্ঘ সময় যাত্রা করে শাহাদাত ভাইয়ের সাথে আমি পৌঁছে গেলাম কোটবাজারে। গাইস, ভাইয়ের সাথে এসেছি আমি কোটবাজার পর্যন্ত। শাহাদাত ভাই, ওনার বাড়ি হচ্ছে দিনাজপুরে। আসি তাহলে ভাই। শাহাদাত ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি কোট বাজার থেকেও পায়ে হেঁটে সামনের দিকে যেতে শুরু করলাম। বাজার থেকে বের হতেই আরেকটা বাইককে সিগন্যাল দিলাম। ভাই একটু সামনে নিয়ে যাবেন। ভাই আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি। আমি 64তম জেলা এবং শেষ জেলা কক্সবাজারে আসছি গত 2 দিন আগে। আজকে একটু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবো, একটু নিয়ে যাবেন সামনে যতদূর যাবেন। ওকে ওকে ভাই। কি সোহেল ভাই? ফাইনালি আমার যাত্রা শুরু হয়ে গেল সোহেল ভাইয়ের সাথে। সোহেল ভাই আমাকে বলল আমি সামনে একটু পর্যন্ত যাব, তারপর আমি আপনাকে নামিয়ে দিব। তবে উনি এটাও বলেছে 5-10 মিনিটের কাজ শেষে আমি আবারও টেকনাফের উদ্দেশ্যে রওনা হব। পথে যদি আপনাকে পাই তাহলে নিয়ে নেব। ওকে ইনশাআল্লাহ। ওকে সোহেল ভাই, থ্যাংক ইউ। ওনার সাথে আমি উখিয়া পর্যন্ত এসেছি। তো সোহেল ভাই এখন চলে যাচ্ছে অন্যদিকে। উনি বলল যে আমি একটু পর আবার এই রাস্তাতে আসবো, যদি আপনাকে পাই তাহলে আপনাকে আবার নিয়ে নেব। সোহেল ভাইয়ের বাইক থেকে নেমে আমি আবারও আমার নিজের মতো করে হাঁটতে লাগলাম। আমার এই ট্যুরের পলিসিটাই এমন, গাড়ি পেলে গাড়িতে করে যাব, গাড়ি যদি না পাই দাঁড়িয়ে না থাকে আমি হাঁটার উপরে থাকবো। হাঁটতে হাঁটতে আবারও আমি আরেকটি বাইক পেলাম। সিগন্যাল দেবো ভাই, একটু সামনে নিয়ে যাবেন। উনি দাঁড়াইছে গাইস, বাইকওয়ালা দাঁড়াইছে। দেখি ওনাকে জিজ্ঞেস করে উনি যাবে কিনা। সালাম আলাইকুম ভাই। ভাই আমি বিনা টাকা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি। আমি 64তম শেষ জেলা কক্সবাজারে আসছি। আজকে একটু রোহিঙ্গা ক্যাম্প, ওই যে মরা গাছতলা যাবে। উখিয়াতে? আচ্ছা তাহলে যান ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন ভাই। শুক্রিয়া ভাই। ভাইয়ের সাথে জাস্ট 1/2 কিলোমিটার উখিয়া বাজার পর্যন্ত যাওয়ার অপরচুনিটি ছিল, আর আমি ভাইকে বললাম যেতে, কিন্তু উনি বলল চলেন আমার সাথে। ওনার সাথে আমি উখিয়া বাজার পর্যন্ত আসতে পারলাম। ধন্যবাদ গাইজ। আমি ভাইয়ের সাথে উখিয়া বাজার পর্যন্ত আসলাম, আর এখান থেকে আমাকে আবার যেতে হবে মরা গাছতলা। মরা গাছতলা এখান থেকে 5-6 কিলোমিটার। দেখি উখিয়া বাজার থেকে আমি একটু বের হয়ে যাই, তারপর আমি আরেকটা গাড়ি সিগন্যাল দিব। কি আসছেন? কই যাচ্ছেন? আচ্ছা। এরই মধ্যে সোহেল ভাই তার কাজ সেরে চলে এসেছে, আবারও টেকনাফ রোডে যাচ্ছে, আবারও আমাকে লিফট দিচ্ছে। সোহেল ভাইয়ের এই আন্তরিকতা সত্যিই অন্তর ছুঁয়ে গেল। খুবই সুন্দর মনের পরিচয় দিল সোহেল ভাই। গল্প করতে করতে সোহেল ভাইয়ের সাথে যাত্রা শুরু করলাম। একে অপরের জন্য অপরিচিত হলেও কিন্তু কোনোভাবেই মনে হয়নি যে সোহেল ভাই অপরিচিত। প্রতিমধ্যেই সোহেল ভাই বলল চলেন আপনাকে মায়ানমারের বর্ডার দেখিয়ে আনি। টেকনাফ রোড থেকে যে রাস্তাটা চলে গেছে মায়ানমারের বর্ডারের দিকে, সেই রাস্তাটা যথেষ্ট প্রশস্ত ছিল। প্রতিমধ্যেই ছিল বিজিবির চেকপোস্ট। আমাদের ইচ্ছার কথা তাদেরকে বলে অনুমতি সাপেক্ষে আমরা চলে গেলাম সামনের দিকে। বর্ডার 0 কিলোমিটার।
গাইজ এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। Guys, আমি এর আগে শুধুমাত্র ভারত বাংলাদেশের সীমান্ত দেখছি। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে মাত্র 2টা দেশের সাথে সীমান্ত শেয়ার করে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। তো ভারতের বিভিন্ন বর্ডারে আমি গেছি, বাংলাদেশ ভারতের অনেক বর্ডারে আমার যাওয়া হয়েছে, কিন্তু মায়ানমারের বর্ডারে কখনো আসা হয়নি। তো এই যে আমার পিছনেই একটা গেট দেখতে পাচ্ছেন, এটাই বর্ডার, আন্তর্জাতিক বর্ডার মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে। আর আমি এসেছি আজকে সোহেল ভাইয়ের সাথে। এই যে দেখতে পাচ্ছেন সোহেল ভাই ওনার বাইকে করে আমাকে নিয়ে এসেছে। এটা বর্ডারের শেষ রাস্তা, এই যে রাস্তাটা এদিক থেকে এসেছে, এটা ঘুরে আবার চলে গেছে বাংলাদেশের দিকে, মানে এদিকে আর যেতে পারেনি। এটা একদম 0 পয়েন্ট, ওই যে সামনে হচ্ছে বর্ডার, সীমান্ত এলাকা। বর্ডারে ঘুরেফেরা শেষে ফাইনালি সোহেল ভাই আমাকে নিয়ে চলে এসেছে আমার গন্তব্য মরা গাছতলাতে। অনেক দীর্ঘ আর লম্বা যাত্রা করার পর সোহেল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। বিদায় নিয়ে আমি ক্যাম্পের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম। গাইজ আমি এখন ইন্টার করছি ধীরে ধীরে ক্যাম্পের দিকে। ভিতরে যাই, ভিতরের পরিবেশ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তবে ভিতরে যেতে হলে আমি এখানে একজন পুলিশের সহায়তা বা তার সাথে কমিউনিকেট হয়ে আমাকে যেতে হবে। মেইন রোড থেকে ক্যাম্পে প্রবেশ করতেই যেন এখানকার পরিবেশ, এখানকার বায়ু সব কিছু পরিবর্তন হয়ে গেছে। মেইন রোডে যখন ছিলাম আমি, তখন যেন প্রকৃতির বিশুদ্ধ বাতাস আমার নাকে এসে বইছিল, কিন্তু ভিতরে প্রবেশ করার সাথে সাথে এখানকার বাতাস আমার কাছে মনে হয়েছে একদমই দূষিত। মনে হচ্ছে একদম ক্ষণিকের সাথে সাথেই পরিবর্তন হয়ে গেছে। বিশুদ্ধ বাতাসও যেন এখানে এসে দূষিত হয়ে যায়, এমন পরিবেশ তৈরি হয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পে। গাইজ আমি অলরেডি ক্যাম্পের ভেতরে আছি, আর এখানকার পরিবেশ বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণরূপে আলাদা। আমার এলাকার এক ছোট ভাই রোহিঙ্গা ক্যাম্পে আর্ম পুলিশ সিকিউরিটিতে নিয়োজিত আছে। মূলত তার পারপাসে আমি ভেতরে এন্টার করতে পেরেছি খুব সহজে। ইভেন আজকে দুপুরের খাবার আমি তাদের ক্যাম্পেই খেয়েছি। পুলিশ ক্যাম্পের সিকিউরিটিকে সম্মান জানিয়ে আমি ভেতরের কোনো ভিডিও করিনি। দুপুরের খাওয়া দাওয়া শেষে সেই ভাইয়ের সাথে আমি বের হয়ে পড়লাম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার জন্য। রোহিঙ্গা ক্যাম্পের ফ্যাসিলিটিস দেখে চোখ কপালে উঠার মতো। দেশি বিদেশি অনেক এনজিও আছে যারা তাদেরকে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে। একটা সংসার পরিচালনা করার জন্য যত ধরনের যত দ্রব্যমূল্য আছে সবকিছু প্রত্যেক মাসে তাদেরকে ফ্রিতে পরিবেশন করা হচ্ছে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকে তাদেরকে যে খাবার পরিবেশন করা হয় সেগুলা তারা এক মাসে খেয়ে শেষ করতে পারে না। বেঁচে যাওয়া বাড়তি পণ্যগুলা তারা নিজেরা নিজেদের বাজারে এনে বিক্রি করে দেয়। আর রোহিঙ্গা বাজার থেকে খুব কম মূল্যে আপনারা তেল, সাবান, বিভিন্ন দ্রব্যমূল্য ক্রয় করতে পারবেন। সেজন্য সারা বাংলাদেশে যখন তেলের লিটার 200 টাকা করে, আপনারা রোহিঙ্গা বাজারে এসে 160 টাকা অথবা 65 টাকা করে তেল কিনতে পাবেন। ক্যাম্পের বাইরে গিয়ে রোহিঙ্গাদের কাজ করা সম্পূর্ণ নিষেধ। ক্যাম্পের ভেতরে রোহিঙ্গা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য খোলা হয়েছে স্কুল, যেখানে ইংলিশ পাশাপাশি তাদের বার্মিজ ভাষায় শিক্ষা প্রদান করা হয়। বাংলাদেশি সরকারি কিংবা বেসরকারি কোনো স্কুলেই রোহিঙ্গা বাচ্চাদেরকে ভর্তি করা এবং ভর্তি করানোর চেষ্টা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অনেকের ভাষ্য অনুযায়ী ভার্মাতেও তারা এত ভালোভাবে ছিল না বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে যতটা ভালো আছে, কারণ এখানে তাদের খাবার নিয়ে কোনো টেনশন করতে হয় না। ক্যাম্পের ভিতরে রয়েছে রোহিঙ্গা বাজার, যেই বাজারের মধ্যে তারাই দোকানদার, তারাই কাস্টমার। রোহিঙ্গাদের উপকার করে এই রোহিঙ্গারাই এখন বাংলাদেশের সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা এখন বাংলাদেশে বিভিন্ন চুরি ডাকাতির সাথে জড়িত হচ্ছে। ম্যাক্সিমাম রোহিঙ্গারা বলে আমরা বাংলাদেশেই কমফোর্টেবল, আমরা কখনো আর বার্মাতে ফিরে যেতে চাই না। বাংলাদেশ সরকার রোহিঙ্গা রেফিউজিদেরকে যদি তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা না করে, এর সুষ্ঠু সমাধান না হলে এর এফেক্ট সরাসরি বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি সবকিছুকে আক্রান্ত করবে। একজন বাংলাদেশী হিসেবে আমার দেশ এবং জনগণের কথা বিবেচনা আন্তর্জাতিকভাবে আলোচনা করে রোহিঙ্গা রিফিউজিদেরকে দেশে পাঠানোর একটা সুষ্ঠু সমাধান চাই। রোহিঙ্গারা এখন বাংলাদেশে কতটা ভালো আসে তার একটা দৃষ্টান্ত হচ্ছে তাদের বাজারের মধ্যে দেশি বিদেশি অনেক পণ্য আছে যেগুলো বাংলাদেশিরাও ব্যবহার করে না, কিন্তু তারা খুব সহজেই পেয়ে যায়। যেমন ফিমেলদের এই হাই হিলটা এসেছে তাদের জন্য বিদেশ থেকে, আর সেটা তারা ইউজ না করে লোকাল মার্কেটে এনেই সেল করে দিচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে ভিডিও করাতে ছিল রেস্ট্রিকশন, সেজন্য যেভাবে পেরেছি ভিডিও করেছি। ভিডিও নিয়ে যদি কারো অভিযোগ থাকে তাহলে আগেই আমি দুঃখ প্রকাশ করছি। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।